শেখর টেলিভিশনের দর্শক এবং শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিশেষ আয়োজন। আমাদের বিশেষ আয়োজনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক কায়কোবাদ মিলন। তার সঙ্গে আমাদের কথোপকথন, তার সঙ্গে আমাদের নানা ধরনের স্মৃতিচারণ। দীর্ঘকাল তিনি সাংবাদিকতা করেছেন, পাশাপাশি লেখালেখি করেছেন। আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় প্রায় 40 বছর 45 বছরের। আমি আমার সময় বা আমার সাথে সম্পর্ক এই জন্যই বললাম যে তিনি তার দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পর্কে আপনারা কিছুটা আভাস পাবেন, এবং তিনি সাংবাদিক কথাই করেননি, সাংবাদিকদের নানা ধরনের পেশাগত দায়িত্বের সঙ্গে যুক্ত ছিলেন। তো আমি প্রথমেই মিলন ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের টেলিভিশন থেকে। কেমন আছেন আপনি? জি, আপনি কেমন আছেন? জি, আমরা ভালোই আছি। আমরা যে শেকড় বলি যে আমাদের মাতৃভূমি, আমাদের মাতৃভাষা, সেই মাতৃভাষা থেকে আমরা যেন উঠে এসেছি, মানে সেই শেকড় থেকে আমাদের এই বিকাশ হচ্ছে প্রবাসে। শেকড় থেকে পুষ্পপল্লবে বিকশিত হই, আমরা প্রফুল্ল হই আমাদের এই সৌরভ ছড়াই এই শেকড়ের মাধ্যমে। তো সেখানে আপনাকে পেয়ে ভালো লাগছে, আপনার মাধ্যমে আমরা কিছুটা সেই সৌরভ সৌন্দর্য পাবো। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কবে আসছেন? প্রথম প্রশ্ন। 1 মাসের মতো। আপনার আসার মানে এই সফরের কারণটা? এরা আমার ছেলের ডটার ইন ল, 2 নাতি। ওই নাতিদের আমি স্পর্শ করতে পারি না। এটা কি প্রথম আসা? হ্যাঁ, সস্ত্রীকে এসেছেন? সস্ত্রীক এসেছি। আচ্ছা, তো এই একটা সুন্দর সময় আসছেন। কানাডা তো 4টি ঋতু, একটা শীতকাল তো ভয়াবহ শীত, আপনারা তো ছবি দেখে। একটা চমৎকার আমরা খুব সিলেক্টিভ ছিলাম যে আমরা যে এনজয় যে সময়টা টাইম ম্যানেজমেন্টটা খেয়াল করেছি যাতে খুব হালকা সুন্দর একটা সময় এসেছে। আপনি দেখবেন এখন এই মেলা হচ্ছে, পিকনিক হচ্ছে, উৎসব হচ্ছে, পার্কগুলো মুখরিত, একটা ভালো সময় এসেছেন। আপনি ভালো সময় কাটবে এটা আশা করছি। আমরা মূল আলোচনায় যাব এবং স্মৃতিচারণ করবো আপনাকে নিয়ে, যে আপনি দীর্ঘকাল সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, এখনো আছেন নানাভাবে। তা আপনার শুরুটা জানতে চাই, কিভাবে আপনি সংবাদপত্রের সঙ্গে যুক্ত হলেন? আমি সাপ্তাহিক পূর্বাণী বলে একটা পত্রিকা ছিল ইত্তেফাকে। এটা হলো যে ইত্তেফাকটা যখন চলে গেল এই মালিকের হাত থেকে সরকারের হাতে চলে গেল, তখন পূর্বাণীটা বের হলো, তখন আমরা ওখানে জয়েন করি। পরবর্তী কয়েক বছর পরে আমি ইত্তেফাকে চলে যাই, ফিরে আসি। তো এইভাবে চলছে। একটা পর্যায়ে প্রায় 35-38 বছর পরে ম্যানেজমেন্টের কিছু কর্মকাণ্ডে আর কি আমি একটু ব্যথিত হই। পরে ওখান থেকে আমি রিজাইন করে আমি অন্য কাগজে যাই। সেই কাগজটা কি? সেটার নাম ছিল বর্তমান। ওরা তখন 1.5 লাখ অনেক টাকা দিয়ে লোকজন নিচ্ছে। কোন সালের কথা? এটা কত 15-16 দিকে বোধ হয়, 2015-16। হ্যাঁ। তো ওটাও একসময় বন্ধ হয়, এখন চালু আছে। মালিক গ্রেপ্তার হন, এখন চলছে। আপনি পূর্বাণীর কথা বললেন, আমার মনে পড়ে যে সেই সময় 3টি সিনেমা পত্রিকা ছিল। জি। একটি হচ্ছে চিত্রালী, সেটা অবজারভার থেকে বেরিয়েছিল, অবজারভারের সিস্টার অর্গানাইজেশন। তারপর বাংলার বাণী থেকে বেরোতো সিনেমা সাপ্তাহিক, এবং ইত্তেফাক গ্রুপ থেকে বেরোতো পূর্বাণী। এবং এটা তো সিনেমা ধর্মী কাগজ হলো, এর মধ্যে সাহিত্য থাকতো। এবং আমি নিয়মিত আপনাদের ওই পাতায় কন্ট্রিবিউট করতাম। আপনি তো সংখ্যার জন্য একজন অপরিহার্য লেখক ছিলেন, সেটা অন্য। এবং এখন আমি তো দেখি আপনার যে সত্যি কথা বলতে এখানে আপনি তো আছেনই, ওখানেও আপনার একটা যে মূল্যায়নটা হচ্ছে এখন, এটা লক্ষ্য করার মতো। না, এই মূল্যায়নের কারণে আপনারা যেভাবে আমাকে প্রশ্রয় দিয়েছেন বা আমাকে পৃষ্ঠপোষকতা করেছেন, সেই সময় আপনার সঙ্গে ছিল শেখ আব্দুর রহমান, আপনার সঙ্গে ছিলেন মাসুদুল হক, রফিকুজ্জামান, আর এবং এই শহরে আরেকজন আছেন রাজাউল হাসান, মামুনুর রশিদ, আরেকজন ছিলেন প্রথম দিকে, বেশি দিন না, ইকবাল হাসান, উনিও আমাদের কলিগ ছিলেন। ইকবাল হাসান পুরোর সঙ্গে ছিলেন, এবং ইকবাল হাসান এবং রাজাউল হাসান, দুই হাসান কিন্তু এই শহরের
ছিলেন। আজকে আপনি আরেক ইয়েকে পেলাম, আপনাকে পেলাম। হ্যাঁ, তিনজন তিনজন। আমরা খুব আপনাকে পেয়েছি ভাগ্যবান। অতিথি হিসেবে পেয়েছি। তো আমি ঈদ সংখ্যার কথা বললেন, তখন ঈদ সংখ্যার 4টির সংখ্যা খুব মানে প্রতিযোগিতা, বিচিত্রা, Correct. চিত্রালী, সন্ধানী এবং আপনাদের পূর্বাণী। আমি একটা গল্প মনে পড়লো, আমার মনে হয় এটা আজকে প্রকাশ করতে পারি আমরা। কে কার উপন্যাস লিখবে, লেখাবে, একটা প্রতিযোগিতা চলছে। আপনারা ঘোষণা দিলেন ইত্তেফাকে যে ববিতার উপন্যাস বের হবে। এখন সবার কিউরিওসিটি যে নায়িকা ববিতা উপন্যাস লিখবে, তো সেই উপন্যাস যখন ছাপা হলো এবং বিজ্ঞাপনের সঙ্গে দুটি আলাদা নাম, আমি এটা প্রথম আমার চোখে পড়লো। এবং শেখ আব্দুর রহমান উনি বললেন যে তুমি এটা এড়িয়ে যাও, অর্থাৎ মিলির চোখে জল, আর বইয়ের নাম ছিল মিলির চোখে পানি। এটি কি বই আকারে বেরিয়েছিল? বই আকারে বেরিয়েছে কিনা আমি জানি না, তবে ঈদ সংখ্যায় তো এর সঙ্গে ঈদ সংখ্যায় বেরিয়েছে। আমি যতটুকু জানি এটা 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 এমন হয় যে তখন যে বিখ্যাত লেখকরা, যেমন রাহাত খান 4টা পত্রিকায় তিনি লিখতেন, হ্যাঁ। লিখতেনি, দেখা গেল যে আমাদের যে উপন্যাসটা, সেখানে নায়কের নাম এক জায়গায় রফিক, আর এক জায়গায় শফিক, অর্থাৎ উনি ব্রেনে রাখতে পারতেন না। হ্যাঁ। এবং একবার একটা ঘটনা ঘটছিল যে একটা স্ক্রিপ্ট আরেক স্ক্রিপ্ট দিয়েছিল, ধারাবাহিক লিখছিল। এটা ঘটনা ঘটছিল অনেক পরে, অন্য দিন যখন বের করলো তা স্ক্রিপ্ট উল্টা পাল্টা ছিল। তো আমি যতটুকু জানি ববিতার উপন্যাসটা অনুলিখন বলবো কিনা জানি না, আপনাদেরই একজন সহকর্মী, উনি চলে গেছেন, উনিও লেখক ছিলেন, শেখ আব্দুর রহমান, খুব বড় লেখক ছিলেন। তো তিনি বোধহয় এটি মানে অনুলিখন করছিলেন। শুনেন, আপনি তো অনেক ভেতরের অনেক খবর জানেন। এটা হয় কি, যখন ওনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো যে আপনি একটা উপন্যাস নিয়ে আসেন, ববিতার তখন তাকে বলা হলো, উনি বললেন যে আমি কি লিখবো, আমি তো অনেক জীবন, অনেক গল্প, অনেক কাহিনী আমি জানি, কিন্তু ঠিক গুছিয়ে তো আপনারা একজন হেল্প করেন আমাকে, দেখি দেখা যাক একটা নতুন জগৎ। আর যেহেতু এই পত্রিকাগুলো আমারই, তখন আমাদের একজন লোক শেখ রহমান ভাই, উনি অ্যাটাচড হলেন এবং কতগুলো সিটিংয়ের পরে একটা জিনিস তৈরি করলেন, তার সঙ্গে আলোচনা করে। তো ফলে এর মধ্যে বাস্তবতা যেমন আছে, তেমনি এই ঘটনাটা কিন্তু কেউ জানে না। শেখ আব্দুর রহমানের সঙ্গে আমার খুব ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমরা একসাথে পল্লবীতে থাকতাম, মিরপুরে থাকতাম, আমরা একসাথে এই গল্পগুলো উনি বলতেন। এই গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল। এবং এখানে আরেকটি গল্প বলি আপনাকে, যে যেমন ধরুন কবরীর যে একটি স্মৃতিকথা আছে, উনি যখন কানাডায় আসলেন ইমিগ্রেশন নিয়ে, উনি ইমিগ্রেশন ফুলফিল করেননি, নির্বাচনের জন্য চলে যান। উনি তখন 5 মেসে থাকতেন আমার বাসা অফিসের কাছে। আমার তখন অফিস কাম বাসা, সাপ্তাহিক বাংলা রিপোর্টার। আমি শুরু করেছিলাম ওনার স্মৃতিকথা, আমার এখানে আসতেন গল্প করতে। এবং 3টা পর্ব লিখলাম। আচ্ছা। এবং 3টি পর্ব 3 ধরনের, মানে ধারাবাহিক বলছিলেন না। উনি বলছিলেন একটা হচ্ছে যে জয় বাংলা সিনেমাটা কিভাবে হলো, এটা একটা পর্ব বলছিলেন উনি। রাজ্জাকের সঙ্গে তার প্রথম পরিচয় একসাথে, এটাই একটা পর্ব বললেন। আরেকটি বললেন তিনি রাজলক্ষ্মী, তার ডাকনামটা মানে কবরী ডাকনাম, হ্যাঁ কবরী, সেখান থেকে কিভাবে এই নামে আসলেন, কবরী নামে আসলেন। হ্যাঁ, পরে তিনি চলে গেলেন। এটা ওটা মিনা পাল ছিল, মিনা পাল, রাইট। তো সেটি আমি সমাপ্ত করতে পারি, উনি চলে গেলেন। পরবর্তীতে এটা সারোয়ার ভাইয়ের কথা আসবে আমাদের আলোচনায় আশা করি। সারোয়ার ভাইয়ের উদ্যোগে তার ভালো সম্পর্ক ছিল, পরবর্তী বেরিয়ে যাচ্ছে, খুব চমৎকার প্রোডাকশন। কিন্তু শুরুটা করেছিলেন এখান থেকেই। আচ্ছা, আমি আলোচনার মধ্যে ইকবাল হাসান, রাজাউল হাসান বা কবির কথা বললাম যে এইখানেও কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, করুণা বিশ্বাস আছেন, আরিফ এখানে ছিলেন, কঙ্কন বলে একটা আমি সেখানে ছিলেন, অনেকে এখানে আছেন। আমরা সেই প্রসঙ্গে না গিয়ে আমরা মূল প্রসঙ্গে আসি। সারোয়ার ভাইয়ের কথা হচ্ছিল। ইত্তেফাক একটি ঐতিহ্যবাহী পত্রিকা। এইখান থেকে আজকে যারা দৈনিক পত্রিকার সম্পাদক, অনেকেই এই ইত্তেফাক থেকে এসেছেন। যেমন আমরা বলতে পারি মতিউর রহমান চৌধুরী, আমরা বলতে পারি সারোয়ার ভাইয়ের কথা, সারোয়ার ভাই সে চলে আসছেন। আমরা বলতে পারি আলমগীর রহমানের কথা। আমাকে নাইমুল ইসলাম খান বললেন যে মিলন ভাই একটা লেখা দেন আপনি, সারোয়ার হয়তো মারা গেছে, আপনি তো দীর্ঘদিন তার সাথে ছিলেন। অ্যাকচুয়ালি আমার যদি কোনো গডফাদার থেকে থাকে, সেটা গোলাম সারোয়ার।
এখনো তার পরিবার, তার মেয়ে ভাবির সাথে আমার কিছুটা যোগাযোগ আছে। আমি ওখানে যেটা লিখলাম যে গঙ্গা নদী তার উৎসমুখ থেকে যে সাগরে পতিত হয়েছে, এর মধ্যে অনেক শহর বন্দর কিন্তু এই নদীকে ঘিরে ঘাট ঘাট। তেমনি গোলাম সারোয়ার শুধুমাত্র ইত্তেফাকের বার্তা সম্পাদক কিনা বা পূর্বাণীর নির্বাহী সম্পাদক কিনা, উনি তার শুরু থেকে শেষ পর্যন্ত সমকাল, যুগান্তর এবং আরো অনেক প্রতিষ্ঠানকে তিনি যেভাবে, এবং এত বিখ্যাত সাংবাদিক, মানে আমি মনে করি যে উনি যদি না, এই প্রবাহমান অবস্থাটা না থাকতো, তাহলে আমাদের সাংবাদিক যে এখন যে যারা সম্পাদক, তারা কিন্তু একটা অন্ধকূপের মধ্যে বাস করতো, কারণ তারা জানতো না যে আধুনিকতা কি, সাংবাদিকতা কি, এটা যে কতভাবে যে এটাকে ই করা যায়, মুভ করা যায়, এর মধ্যে বৈচিত্র্য আনা যায়, সেইটা গোলাম সারোয়ার করেছেন। আমি নাম বলবো না আজকে, যে আমি যদি 10টা সম্পাদকের নাম বলি, প্রত্যেকে আমি বলবো যে তারা গোলাম সারোয়ার দ্বারা আলোকিত, সমৃদ্ধ, এবং এখন যে তারা করে খাচ্ছে সেটা শুধু ওনার কারণে। আমি নামগুলো বলতে পারি, কিন্তু সেটা হয়তো কিছু নাম বাদ পড়বে, যাবে, তারা হয়তো মাইন্ড করবে। তো এই সারোয়ার বা ভাইয়ের কথা যদি বলি, শুধু সারোয়ার ভাই, ইত্তেফাকে যারা ছিলেন তারা প্রত্যেকেই আলাদা আলাদা বট বৃক্ষ, তারা নিজে একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান। আমরা যদি বলি যে আক্তারুল আলম, খন্দকার আব্দুল হামিদ, জিয়াউল হক, আবেদ খান, আমরা দেখেছি যে ইত্তেফাকের দোতলায় একটা জায়গায় সম্পাদকীয় বিভাগ ছিল, তাদের কাছে যেতে আমাদের হাঁটু কাঁপতো। আপনার ব্যক্তিগতভাবে আমাকে একটা তথ্য দিয়েছিলেন, আমার জানা ছিল না, ওই সম্পর্কে জানতে চাই। খন্দকার আব্দুল হামিদ, যিনি মন্ত্রী ছিলেন বা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি ইত্তেফাকে কি বসতেন? না না না, আমি ওনার ব্যাপারে 1 মিনিট বলি। সেটা হলো এই যে আমি কিন্তু 75-এ ইত্তেফাকে পূর্বাণীতে জয়েন করেছি, পরে ইত্তেফাকে গেছি। আমি কিন্তু ওনাকে কখনো চোখে দেখিনি। উনি জিয়াউর রহমানের আমলে পাটমন্ত্রী ছিলেন, তার আগেও কিন্তু উনি মানিক মিয়া সাহেবদের সাথে, মোতাহার সিদ্দিকী, হ্যাঁ, ইত্তেফাকটা যখন সরকার নিয়ে নিল, এটা নিল 74 সালের দিকে, 4টা পত্রিকা রেখে সব বাকশাল করা, হ্যাঁ, তখন সব বন্ধ হয়ে গেল। তো ইত্তেফাকের কর্তৃপক্ষ এবং হামিদ সাহেবদের যে রাজনীতি, এটা এই সময় এই যখন ইত্তেফাকটাকে নিয়ে গেল তখন একাকার হয়ে গেল। এবং হামিদ সাহেব তো লিখতেনি আগে থেকে, সহকারী সম্পাদক, সিনিয়র মোস্ট লোক এবং জ্ঞানের ভান্ডার। ও, উনি তো আপনার দেশি লোক, ছাত্র, এবং উনি থাকতেন কিন্তু হাতিরপুরে। এবং আমাদের এক পিয়ন, ওর ডিউটি ছিল লেখা, ওই লেখাটা নিয়ে আসা, সপ্তাহে 1টা বা 2টো লেখা লিখতে। মনে আছে তার কলমের নাম? এই তো আলাদা আলাদা প্রত্যেকেরই আলাদা কলম ছিল, কিন্তু এটা না, লুব্ধক হাবিবুর রহমান মিলন ছিল, ঘরে বাইরে ছিল রাহাত খান সাহেবের বোধহয়, মানে তারা নিজে নামে লিখতেন না। যাই হোক, হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং যে তার লেখা বাসা থেকে আনা হতো। হ্যাঁ, এবং সম্পাদকের সঙ্গে তার কি আলোচনা সেটা তো আমরা কখনো জানতে পারবো না, কিন্তু সেটা আওয়ামী লীগ বিরোধী একটা ছিল। এবং এই কারণে কিন্তু 75-এর দুঃখজনক যে ঘটনাটা ঘটলো, সেটা কিন্তু এইসব লেখার একটা ব্যাপার আছে। হাউয়ার এরপরে উনি মন্ত্রী হলেন, দীর্ঘদিন মন্ত্রী ছিলেন জিয়াউর রহমান সাহেবের আমলে। তারপর তো একসময় উনি পরিণত বয়সী উনি মারা গেলেন। ওনার মেয়ে একবার এসেছিলেন আমাদের অফিসে, কিংবদন্তি সুলভ আমাদের লোকজন আমাদের এখানে, হাবিবুর রহমান মিলন, রাহাত খান, জিয়া ভাই, আবেদ খান তো আমাদের আনারসের মঞ্জুর ক্লাসমেট, এবং হ্যাঁ, ওনার নানিন্দা স্কুলের এদিকে কোথাও পড়তেন। এবং আবেদ ভাইদের তো নানিন্দাদি বাসা ছিল। ওনার ভাই যে তোহা সাহেব, শহীদুল্লাহ সাহেব, তাদের তুই করার সব বড় ছিল। কিন্তু দেখেন,
ইত্তেফাকটাকে যখন নিয়ে যায় তখন 3-4টা লোক, যখন আসাদুদ্দৌলা রেজা, একটা পাহাড়ের মতো লোক, আবেদ খান, গোলাম সারোয়ার, আরো বোধহয় কি, আপনাদের ওই যে খন্দকার ওই যে ইয়েদের মামা, যেটা কুরবানির, ও উনি হলেন মামা। এবং এই প্রতিষ্ঠানটা ইত্তেফাকটাকে অবকাঠামোগত দিক থেকে যে গড়ে তোলা, গড়ে তোলা, সেটা উনি খন্দকার, কি নাম পুরোটা নামটা একটু বলুন। খন্দকার শাহাদাত হোসেন। খন্দকার শাহাদুত হোসেন, হ্যাঁ, খিলগাঁথা। হ্যাঁ, অত্যন্ত ভালো লোক এবং এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছেন এবং পুরনো সম্পাদকও ছিলেন। মানে আমার সম্পাদক ছিলেন, আমার খুবই ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু এটা তো এখন তো আর নাই, মারা গেছে। ইত্তেফাককে কেন্দ্র করে মানে অনেক 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 ঘটনা আছে। তো আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে সাংবাদিকতা, নিউজ প্রিন্টে লেখা হতো, নিউজ প্রিন্ট ছুড়ে দিচ্ছে, সাংবাদিকরা ব্যস্ত, এখন তো এখানে টাইপ করে দিয়ে পাঠা দিলে নিউজ চলে যায়। সেই সময়টা যেমন ধরুন আপনার হ্যান্ড কম্পোজ হচ্ছে, প্রুফ আসতেছে, পায়ে প্রুফ দিচ্ছে, সেটা অন্যরকম একটা মানে সময় ছিল, জগৎ ছিল। তারপর যে আপনি ডিজিটাল যে যুগে আপনি আসলেন, বর্তমানে যোগাযোগ করেন, এর মধ্যে কি তফাৎটা দেখেন ওই সময়ের সাংবাদিকতা এবং পরবর্তী, মানে সেকালের সাংবাদিকতা এবং একালের সাংবাদিকতা, এটি কিভাবে দেখেন? এখন তো পেস্টিং, কাট পেস্ট, মানে কম্পিউটারে আপনি লিখলেন মূল লেখক, জানলাম যে দুলাল সাহেব এটা লিখছে, তো আমার তো ওই বিট মনে করেন যে আমি ওখান থেকে আপনারটা নিয়ে নিলাম এবং দেখা দেখি অন্যরাও নিয়ে নিল, কেউ 1-2টা লাইন তার মধ্যে করে অ্যাড করলো। যেমন আগে যে হ্যান্ড কম্পোজ যে কাজটা হতো, এটা দৈনিক বাংলা কিন্তু তার আগেই কিন্তু মোনো টাইপে চলে গেছে। ইত্তেফাকের পক্ষে যাওয়া একটু কঠিন ছিল, অনেক স্টাফ ছিল, আন্দোলন হয়েছিল, আন্দোলন বহু, হ্যাঁ খুন তো অনেকগুলো হয়েছে, আমার কোলের উপরেই 2 জন মারা গেছে। তো এখন ওইখানে একটু ক্লিয়ার করতে চাই যে কেন খুন হয়েছে, যে শ্রমিকরা চাচ্ছিল যে হ্যান্ড কম্পোজই থাকবে, এখানে যদি প্রযুক্তি ঢুকে যায় তাহলে কিন্তু না, সেটা না, সেটা একটা অনুষঙ্গ, কিন্তু মূলটা ছিল মালিকদের মধ্যে একটা বিরোধ। হ্যাঁ, একটা প্রচন্ড বিরোধ ছিল। মানে যখন বিএনপি আসলো তখন মানে দুই ভাই ব্যারিস্টার মনির হোসেনকে পছন্দ করতো। আওয়ামী লীগকে হয়তো এত খোলাখুলি বলা ঠিক না, কিন্তু জাতীয় পার্টিও তো আনুষ্ঠানিক মনে, তখন এই দুজনের সাথে বিরোধ ছিল। আমরা বিরোধের দিকে নাই যাই, আমরা যে আলোচনাটা করতেছি সেটি হচ্ছে যে এই যে পরিবর্তন, আমি একটু জানি যে মোস্তফা জব্বার আমাদের যে আনন্দ যে টাইপ যে করছেন, বিজয় টাইপ বাংলা টাইপ করছেন, উদ্বোধক, উনি প্রথম দিকে আমার জানা মতে বিনা পয়সায় পত্রিকাগুলোতে গিয়ে ট্রেনিং দিয়েছেন, আজকের কাগজ, ভোরের কাগজ, যে এইভাবে করো, এটা সহজ হবে, সময় বা বেঁচে যাবে। এটা কিন্তু তার একটা ভূমিকা আমি দেখি, আমি এটা নিয়ে আলোচনা করে না। না, এটা ঠিক আছে, কিন্তু এটা উনি ইত্তেফাকে কোনো সাহায্যের হাত বাড়াননি। আপনি বলেননি আজকের কাগজ, ভোরের কাগজ, এগুলো ঠিক আছে, কিন্তু এই যে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এই টাইপটা কিন্তু উদ্ভাবক উনি না, বিজয়। হ্যাঁ, বাংলা যে তার মেয়ের নাম, এবং সে সেটা করেছে। বাংলা যে টাইপটা ডিজিটাল যে, এটা হলো সৈয়দ মাহবুবুর রহমান, হি ইজ ফ্রম বুয়েট, এবং উনি কিন্তু বুয়েটে কম্পিউটার বিভাগের প্রধান ছিলেন। উনি এই যে ঘড়িতে যে বাংলা যে ডিজিটাল যে, এটা কিন্তু উনি উদ্ভাবক, এবং এভরিবডি নোস। কায়কোয়াদ নামে একজন শিক্ষক আছেন, যে এখন শিক্ষক, কিন্তু না, বুয়েটের, উনি কিন্তু ওই মাহবুব সাহেবের ছাত্র। এই যে ব্রিটানিকা না কি যেগুলো আছে আমাদের। আপনি সাংবাদিকতার পাশাপাশি মানে সংবাদপত্রের সেবামূলক কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এবং প্রেস ক্লাবের সঙ্গে, মানে কল্যাণ সমিতির সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন। তো আপনার এখন যে সাংবাদিকদের যে বিভাজন এবং আপনাদের ঐক্য করার প্রচেষ্টা বা একাত্ম থাকার ব্যাপারটা, এই ব্যাপারে আপনার জানতে চাই যে আপনি কতটা সার্থক হয়েছেন, কিভাবে জড়িত ছিলেন? এটা এক হওয়ার না, একেবারেই না। এখন তো আগে ছিল যে আপনি আপনার আদর্শ নিয়ে চলেন, আমি আমারটা নিয়ে চলি, ইউনিয়ন 2টা হয়ে গেল। কিন্তু এখন আপনি আমার চোখে ঢাকা সাংবাদিক ইউনিয়ন বা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, আপনি তো প্রেস ক্লাবের থেকে বিচ্ছিন্ন কিছু না। কিন্তু এখন যেটা হচ্ছে যে আপনি আমার চোখে ফৌজদারি
মামলার আসামি, আপনাকে আমি 17 মাস 18 মাস ধরে আমি অবরুদ্ধ করে রেখেছি, আপনি বেরোতে পারছেন না, আপনি ক্লাবের আপনার মেম্বারশিপও নাই। ফলে এক হওয়ার কোনো, এটা অলৌকিক যদি কিছু ঘটে সেটা ঘটতে পারে। মিলন ভাই, আবারও সেই ওই রাজনীতি চলে আসে আমাদের, কারণ রাজনীতি আমাদের শিক্ষা ব্যবস্থায় বলেন, ধর্মের সঙ্গে বলেন, জীবনযাপনের সঙ্গে বলেন, সবকিছু তো আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো না। আমরা বরঞ্চ একটু অন্যদিকে আসি। আপনি সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করছেন, আপনার কয়টি বই বেরিয়েছে? আমার 10 থেকে 12টি বই। প্রথম বই কোনটি? প্রথম বইটি হলো একটা বডি ল্যাঙ্গুয়েজের উপরে, অর্থাৎ হ্যাঁ, এটাও আমার সবগুলোই অনুবাদ। অনুবাদ? হ্যাঁ, মানে ওই যে অনেক ওই যে অন্ধদের যে একটা আছে সাইন, ওটা কি? হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ হলো এই যে আমার যে এখন যে আমি বসছি বা আপনি যেভাবে বসছেন, এর একটা ফিলোসফি আছে। এটা আপনি কোনো সংজ্ঞা দিতে না পারলেও এর একটা সংজ্ঞা যারা অভিজ্ঞ তারা দিতে পারবে, যে দুলাল সাহেব এভাবে কেন আর মিলন সাহেব এভাবে কেন বসছে, তাদের মধ্যে কোনো আধিপত্য বা এরকম কোনো আচরণ প্রকাশ পাচ্ছে কিংবা দুর্বল একটা। এর একটা ইংরেজি বই ছিল, এটা আমি বের করি প্রথম। তখন হলো কি, যে যখন আমি যে ইত্তেফাক ছেড়ে যখন আমি নতুন পত্রিকায় গেলাম, ওটাও যখন একটা পর্যায়ে বন্ধ হয়ে গেল, এটা আমরা ভাবি নাই, তখন আমি দেখলাম যে আমার তো বসে থাকার কথা না। আমি এখনো কিন্তু 12টা 1টা পর্যন্ত আমি একটা পত্রিকার জয়েন নিয়ে যেতে, তো এবং সেটা অনেক দূরে, সেটা একদম বসুন্ধরা আবাসিক এলাকায়, রাত 12টার সময় ওখান থেকে ফের হবে। তো আমি দেখলাম যে আমি সময়টা তো আমি নষ্ট করার লোক না, একেবারেই না। তখন আমি এর মধ্যে আমি এই যে মোসাদ যে বইটা, এই মোসাদের একটা মূল বই আমি পেলাম। এই বইটা সম্পর্কে পড়ে আসবো, আমি ওই বডি ল্যাঙ্গুয়েজ যেটা ওটা জানতে চাচ্ছি। বডি ল্যাঙ্গুয়েজটা হলো এই যে বললাম যে আপনি যে এই যে না, ওইটা কি একটা অনুবাদ নাকি? অনুবাদ। অনুবাদ। বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমি একটু যুক্ত করতে চাই। আচ্ছা, প্লিজ। সেটি হচ্ছে এই যে বসার মধ্যে বা অনেকে হ্যান্ডশেক করে, হ্যান্ডশেকের মধ্যে বোঝা যায় যে কতটা আন্তরিকতার সঙ্গে, অবশ্যই কতটা ইচ্ছা অনিচ্ছা সহ্য হচ্ছে, কতটা সৌজন্যমূলক অসৌজন্যমূলক, সব কিন্তু বোঝা যায় যে হ্যান্ডশেকের মাধ্যমে। এটা একটা বডি ল্যাঙ্গুয়েজের পরে আমি দেখেছি এখানে জাস্টিন ট্রুডো, আমাদের আগের প্রধানমন্ত্রী কানাডা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, বিনয়, যতবারই আমি দেখেছি যে অন্যান্য প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন, একটা বড় দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হওয়ার পরও বুকে হাত দিয়ে মাথা নত করে তার প্রকাশ করছেন, এবং বসার সময় খুব চমৎকার ভাবে বসতেন, যে পা না দেয়। আমি যেহেতু আমি এটা বলছি, আমার মনে হয় আমাদের এই শেখর টেলিভিশনের দর্শকরা এটা দেখবেন, জানবেন, বুঝবেন। আজকে মিলন ভাই যে কথাটি বললেন, আমি দাবি প্রকাশ করছি, আমার বলতে দ্বিধা নেই। আমি দেখেছি আমাদের বাংলাদেশের একজন তরুণ সাংবাদিক মুন্নি সাহা ইন্টারভিউ নিচ্ছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ একটা মাঠের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে আব্দুল হামিদের পাটা অন্যদিকে, কিন্তু যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, যার নামটা বললাম, তার পাটা আব্দুল হামিদের দিকে, প্রেসিডেন্টের দিকে। এটা যে কতটা তাচ্ছিল্য এবং ইগনোর করার বা এটা সৌজন্যতা দেখায় না। তো বডি ল্যাঙ্গুয়েজটা খুবই প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি যেহেতু কানাডায় আসছেন, আপনি দেখবেন যে এইখানে আপনি যখন দরজায় যাবেন, আপনাকে দরজা একদম খুলে দিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকবে, সে তো আপনি চাকর নয় কিন্তু না, মাস্টার। এবং সে যখন আপনাকে দেখবেন যে গুড বাই বা হাই হ্যালো, এগুলো একটা মানে কি, এটা আলাদা শিক্ষা। আপনার এই কাজটা আমার জানা নেই। এই বইটি সম্পর্কে জানতে চাচ্ছি। এই বইটা হলো এর 3টা খণ্ড, 1, 2, 3। এটা আমার মনে হয় আমার মালিক মানে প্রকাশক আর কি, আবিষ্কার। আচ্ছা, এরা বোধহয় কোটি টাকা করেছে। যে কিভাবে, সেটা হলো এই যে মোসাদ সম্পর্কে মানুষের জানার আগ্রহ ছিল, কিন্তু আই অ্যাম দ্য পাইওনিয়ার। আমি এই বইটা পাওয়ার পরে আমি এটার প্রথম একটা সংখ্যা বের করি, এটা। দ্বিতীয়টা পাবলিশারই আমাকে জোর করে আমাকে দিয়ে বের করেন, এবং তৃতীয় আরেকটি সংখ্যা বের হলো। আমি এখনো খুঁজছি মোসাদের উপরে কোনো বই পাওয়া যায় কিনা। আপনার এই 10টি বইয়ের মধ্যে 10টির বেশি হবে। সবগুলো কি অনুবাদ? সবগুলো অনুবাদ। একটি বই আমি আমার ধারণা থেকে লিখেছি, সেটা হলো এই যে মতিয়া চৌধুরী গ্রুপ বনাম মেনন গ্রুপ,
ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়ন। আচ্ছা। এটা কেন হলো, তো এ নিয়ে আমি কিছুটা গবেষণা করলাম। ওদের মধ্যে কিছু বিরোধের ব্যাপারও ছিল। তো একটা দেখলাম যে বই হয়ে গেছে। এরকম আমার মাথার মধ্যে আরো কিছু। কিন্তু আপনি তো মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছেন, সেই মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো বই আছে? মুক্তিযুদ্ধের বিষয়টা আমি বলি। যেমন ধরেন যে একটা বই আছে যে খুবই গোপন ছিল, ভারতীয় যে দলিলগুলো ওরা অবমুক্ত করেছে এই কয়েক বছর আগে। সাম ভাসিন, হ্যাঁ, তিনি বেশ এত বড়, প্রায় 20টা সংখ্যা। তা আমি সংখ্যা কি পত্রিকা নাকি? না 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 বই। বই, আচ্ছা। বই। এবং এইগুলি সবগুলো হলো ওদের যে ফরেন মিনিস্ট্রি, দ্যাট ইজ সাউথ ব্লক, যে চিঠিগুলো ওয়াশিংটনে পাঠিয়েছে, পাকিস্তানকে পাঠিয়েছে, বিভিন্ন দেশকে পাঠিয়েছে, রাশিয়াকে, হ্যাঁ। আবার সেম ওরাও চিঠি পেয়েছে। সেই বইগুলো আমাদের লাইব্রেরিতে পড়েছিল। আমি দেখলাম যে আর এমন মূল্যবান জিনিস, তা আমি এটা আমার যেটা প্রয়োজনীয় অংশ, সব তো আর দেওয়া যাবে না, ওইটা আমি বই আকারে দিলাম। বইয়ের নামটা কি? 71-এ পরাশক্তির যুদ্ধ। 71-এর পরাশক্তির যুদ্ধ। 71-এ পরাশক্তির যুদ্ধ, অর্থাৎ গান্ধী, মিসেস গান্ধী যে চিঠি লিখলেন তার উত্তরে নিক্সন কি উত্তর দিলেন, সেই চিঠিগুলো। সেই চিঠিগুলো। ও মানে ওয়ান সাইডেড, হ্যাঁ অপোজিট। হ্যাঁ। বা কোসিগিন কি বলল, মানে একটা হুলস্থুল কাণ্ড। বাহ। এটা কেউ দেখলো না, পড়লো না। এটা এটা একটা গিফট আইটেম ছিল ভারতীয় হাই কমিশন থেকে। তা আমি পড়তে পড়তে দেখলাম যে মজার মজার জিনিস। বাহ। তা আমি এটা করলাম। খুবই ভালো কাজ করেছেন। যেমন ধরেন বডি ল্যাঙ্গুয়েজের কথা বললেন, বইটি, এটাও আমার আগ্রহ জাগলো। এবং মুক্তিযুদ্ধ বিষয়ে যেটা বললেন যে চিঠি লিখছে তার যে পাল্টা, আমি একবার একটা প্রদর্শনী দেখছিলাম প্যারিসে, বিখ্যাত ব্যক্তিদের প্রদর্শনী, মানে শিল্পকর্মের পশ্চাৎ দেশ, মানে পিছনটা কিরকম, কাঠ বা লোহা, তার, এগুলো কিরকম ছিল, এটা অদ্ভুত একটা প্রদর্শনী ছিল। আজকে আমার মনে পড়লো যে চিঠির বিপরীত যে চিঠি, সেগুলো আপনি নিয়ে কাজ করেছেন। চিঠি মানে কি, মানে এর তো যুদ্ধের হুমকি, যুদ্ধের হুমকি, অবরোধের হুমকি, ষড়যন্ত্র, শেষ করে ফেলার ষড়যন্ত্র তো আছে। হ্যাঁ হ্যাঁ। এটার কারণটা কি জানেন? আমরা আলোকিত হই কিভাবে? আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, আমি যদি ভুল না করে। না, আমি বাংলা সাহিত্যের বাংলা ছাত্র। সাহিত্যের ছাত্র। আমি জার্নাল জীবনের ছাত্র। আপনি ডাবল লেভেল। ডাবল এম এ না, ডিপ্লোমা, ওয়ান মাস্টার্স আর একটা ডিপ্লোমা। তো আপনার এই শিক্ষা, আপনার এই সাংবাদিকতা, আমরা সমৃদ্ধ হয়েছি, আমাদের সংবাদ জগৎ আলোকিত হয়েছে। আমরা হয়তো মানে ওইভাবে অনেকেই জানে না, আমি যতটুকু আপনাকে জানি বা যত কাছ থেকে দেখেছি, দূর থেকে দেখেছি, আজকে আপনাকে পেয়ে আমরা ধন্য। এবং আমাদের এই শেখর টেলিভিশনের যারা দর্শক, তারাও আশা করি অনেক মানে মূল্যবান তথ্য পেয়েছেন, সমৃদ্ধ হয়েছেন। আপনারা তার বই পড়বেন এবং জানবেন, এই প্রত্যাশা করছি। এবং আপনি দর্শকদের কিছু বলতে চান? সময় নষ্ট কেউ করবেন না, এক পড়তে হবে। আর এই যে আমার যে উপস্থাপক, ইনি ওর একটু বলি যে এখন তো সিনিয়র লোক আমাদের নাই। এই যে সম্প্রতি মারা গেলেন কয়েকজন আমাদের সিনিয়র কবিদের মধ্যে। কানাডায় যে 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 উর্বর মাটি, যে মানুষগুলো এখানে মানে কালচারালি একটা বিরাট অবদান রেখে চলেছে, সেটাকে আরো বেগবান করতে হবে। এইভাবে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনি যে যেখানে আছেন, যে যেভাবে আছেন, যে পেশার সঙ্গে যুক্ত, আপনি আপনার মূল্যবান সময়টাকে কাজে লাগাবেন। আপনি যদি আপনার সময় কাজে লাগান, তাহলে আমরা সমৃদ্ধ হব, আমরা আলোকিত হব, আমরা লাভবান হব, আমি না হয় আপনার সন্তান হবে। তো এই প্রত্যাশা করছি। আমাদের এই টেলিভিশনের দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।